নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। 25শে এপ্রিল সকালবেলাটা শুরু হয়েছিল খুব ভালোভাবে। ঘুম থেকে উঠে খবরটা দেখেই ফোন করলাম তাকে। ভদ্রলোক আমার অত্যন্ত প্রিয় একজন মানুষ, পণ্ডিত, বিদগ্ধ মানুষ, উত্তর কলকাতার ঐতিহ্য শিরদাঁড়ায় বহন করছেন, হিন্দু স্কুলের ছাত্র, দেশে বিদেশে পড়িয়েছেন, কৃতবিদ্য মানুষ। ওনার সঙ্গে কথা বলাটাই একটা খুব ভালো অভিজ্ঞতা। আপনারা কি গেস করতে পারছেন কার কথা বলছি? ডক্টর অশোক লাহিড়ী। তাকে ফোন করে অভিনন্দন জানালাম নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য। আরও একজন নীতি আয়োগের সদস্য হয়েছেন ডক্টর গোবর্ধন দাস, তার সঙ্গে আমার পরিচয় নেই, কিন্তু ডক্টর লাহিড়ীর সঙ্গে আমার পরিচয় আছে। ওই বললাম তার সঙ্গে কথা বললেই নিজেকে সমৃদ্ধ মনে হয়। অসংখ্য শুভকামনা জানিয়েছি, আপনারাও নিশ্চয়ই তাকে কমেন্ট বক্সে লিখে শুভকামনা জানাবেন তার এই নতুন দায়িত্বের জন্য। দেখুন, নির্বাচন তো শেষের দিকে, দ্বিতীয় দফায় 142টা কেন্দ্রের নির্বাচন, তার মধ্যে কলকাতার 11টি কেন্দ্রের নির্বাচন। 2011 থেকে 21 তিনটি বিধানসভা নির্বাচনে কলকাতা ঘাসপুলের শক্ত ঘাঁটি ছিল। সেই শক্ত ঘাঁটিতে শীত কাটতে পারবে কি গেরুয়া শিবির? এই প্রশ্নটাই উঠছে। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মানিকতলা বিধানসভা কেন্দ্র। মানিকতলা বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির প্রার্থী, বর্ষিয়ান নেতা, 5 বারের বিধায়ক, 2 বারের কাউন্সিলর তাপস রায়, যার বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কারোর কিছু বলার নেই। 2024 লোকসভা নির্বাচনের কয়েক মাস আগে তিনি বিজেপিতে যোগ দিয়ে উত্তর কলকাতা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। যদিও তিনি হেরেছিলেন, কিন্তু এসআইআরের পরে উত্তর কলকাতা কেন্দ্রের যে ছবিটা বেরিয়ে এলো তার থেকে এটুকু বলা যেতে পারে যে তাপসবাবু হয়তো হারেননি, তাকে হারিয়ে দেয়া হয়েছিল। সেই বর্ষিয়ান তাপস রায় মানিকতলা কেন্দ্রের বিজেপির প্রার্থী। তার বিরুদ্ধে সাধন পাণ্ডের কন্যা শ্রেয়া পাণ্ডে। দেখুন, জয় কামদার, কুখ্যাত না বিখ্যাত আপনারা বলবেন, এটি 11 তলা বিল্ডিং তিনি করার কাজে হাত দিয়েছিলেন। ওই বিল্ডিংটা করা নিয়ে কিভাবে কিছু লোককে ওখান থেকে সরে যেতে হয়েছিল, এলাকায় কান পাতলেই গুঞ্জন শোনা যায়। শাসক এবং প্রশাসনের প্রত্যক্ষ মদত ছাড়া এই কাজ করা সম্ভব নয়। অ্যালসেশিয়ান কুকুর ভর্তি গাড়ি নিয়ে জয়কামদার নাকি এলাকাবাসীকে ভয় দেখিয়েছিলেন। এখন মানুষ মুখ খুলতে শুরু করেছে। সেই মুখ খুলতে গিয়েই তারা এইসবগুলো এখন খোলাখুলি বলছে, ভয় কেটে গেছে। 32 নম্বর ওয়ার্ড এবং আরো 2টি ওয়ার্ডে জয় কামদারের প্রভাব আছে। যেহেতু মানিকতলা বিধানসভা কেন্দ্রের দীর্ঘদিনের বিধায়ক সাধনবাবু পাণ্ডে পরিবারের একটা প্রভাব আছে, সেখানে জয় কামদারের সরব উপস্থিতি এবং শ্রেয়া পাণ্ডের সঙ্গে তার ঘনিষ্ঠতা মানিকতলার ভোটারদের মনে নানা প্রশ্নের জন্ম নিচ্ছে। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন মানিকতলা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। শুনে নিন একবার তাপস বাবু কি বলছেন। তাপসদা, আপনার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বীর সঙ্গে মানিকতলা কেন্দ্রে কুখ্যাত বা বিখ্যাত জয় কামদারের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল, সেগুলো জানা যাচ্ছে, কিভাবে দেখেন? না না, জয় কামদার নয়, অন্ধকার জগতের বা এই কালো অর্থের যাদের ব্যবসা এবং বিভিন্ন অন্যায় পথে বিভিন্ন স্ক্যাম, অর্থনৈতিক স্ক্যাম বা করাপশন আছে, সেগুলো খুঁজলে পরেই এই মানিকতলার প্রার্থীকে এবং তার স্বামীকে পাওয়া যাবে। এক, ওরা তো রোজভ্যালির যে কেসে সুদীপ ব্যানার্জি এবং তাপস পাল 2 এমপির জেল হয়েছিল 4 মাস 6 মাস করে,
সেই একই কেসের একই সেকশনে 18 এবং 19 নম্বর আসামি শ্রেয়া পান্ডে 18 আর কল্যাণ শুক্লা ওর স্বামী 19। তো সুতরাং চার্জ সিটেড এটা মাথায় রাখতে হবে। দুই হচ্ছে যে কিছুদিন আগে খুনের হুমকি দেওয়ার জন্য এবং 10 লক্ষ টাকা নেওয়ার পরে আবার টাকা চাওয়ার জন্য 31 নম্বর ওয়ার্ডের ফুলবাগান থানার অন্তর্গত একজন প্রমোটারকে এই কল্যাণ শুক্লা শ্রেয়া পান্ডের স্বামী, সে বিখ্যাত তোলাবাজ মানিকতলা অঞ্চলের, তো সুতরাং তাকে কিন্তু কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন তাকে অ্যারেস্ট করেছিল এবং 2.5 মাস তার জেল হয়েছিল। আর এই জয় কামদারের সঙ্গে ওদের যোগাযোগ অত্যন্ত গভীর এবং ঘনিষ্ঠ, এটা সকলে জানেন। আচ্ছা, এরপর হলো গিয়ে যে ইডির অফিসার সেজে 5 জন তারা ভারতবর্ষে ঘুরে ঘুরে যারা অবৈধ ব্যবসা করেন বা যে সমস্ত অসৎ পুলিশ অফিসার এবং অসৎ পলিটিক্যাল এলিমেন্ট, তাদের কাছে একটি র্যাকেট, 5 জনের র্যাকেট, তারা ঘুরে ঘুরে ইডির অফিসার সেজে পয়সা তুলছিল। তো সেইটাতেও জড়িত ছিল এই কল্যাণ শুক্লা মানে শ্রেয়া পান্ডের স্বামী, এবং তাতে দিল্লি পুলিশ 3 জনকে অ্যারেস্ট করেছিল, একজনকে মুম্বাই থেকে ওই 5 জনের মধ্যে, আর 2 জনকে কলকাতা থেকে। কল্যাণ শুক্লা তাদের মধ্যে একজন ছিল। সুতরাং এই জয় কামদার, তারপরে হচ্ছে কলকাতা পুলিশের অ্যান্টি রাউডি সেকশন, দিল্লি পুলিশ, কোনোটাই এদের বাকি নেই। এবং চার্জশিটেড ইন রোজ ভ্যালি, এবং আমার এটা জানতে ইচ্ছে করে, আমি নির্বাচনের পরে এটা দেখব, সিবিআই কেও আমি পার্টি করে বলবো যে কোন জাদু বলে বা মন্ত্র বলে, অর্থের বিনিময় না অন্য কিছুর বিনিময়, এই যে এখনো ডাক পাইনি বা বেল নেয়নি বা গ্রেপ্তার হয়নি এই শ্রেয়া পান্ডে বা কল্যাণ শুক্লা। 32 নম্বর ওয়ার্ডে কোল ইন্ডিয়া কমপ্লেক্সের পাশে একটা বিরাট বড় বাড়ি তৈরি হচ্ছে। হ্যাঁ, এটা আমি জানি। 32 নম্বর ওয়ার্ডে তো মানে যা খুশি তাই, মানিকতলা কেন্দ্রের অন্তর্গত যা খুশি তাই হয়েছে এবং হচ্ছে। এটারই অবসান কল্পে মানুষ তাদের সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু কোল ইন্ডিয়া কমপ্লেক্সের পাশে একটি বাড়ি, এবং সেটা জয় কামদারের, এবং তার দায়িত্ব নিয়েছে এই শ্রেয়া, কল্যাণ এবং তৃণমূলী গুন্ডারা। তো সুতরাং সেইখানে নিয়ে গিয়ে অনেক অত্যাচার করা হয়েছে, সেসব আলসেশিয়ান ডগ ফগ নিয়ে যাওয়া হয়েছিল, মানুষের ওপর ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছিল তুলে দেওয়ার জন্য। আপনারা শুনলেন তাপস রায়ের কথা। আজকে আমি আমার প্রতিবেদনের শিরোনাম দিয়েছি সুনামি হতে চলেছে, পরিবর্তনের সুনামি। তার আগে আপনাদের সনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, পরিবর্তনের একটা গন্ধ আছে, অনেকে সেই গন্ধটা টের পেয়েও নানাবিধ কারণে প্রকাশ্যে সেটা বলতে পারছেন না। বিশেষ করে যাদেরকে আমরা তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বলি, তাদের বিভিন্ন কেন্দ্রের তারা রিপোর্ট করেছেন, কোথাও কিন্তু স্পষ্টভাবে তারা বলতে পারছেন না যে এই কেন্দ্রে এর জিতবে বা জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। জিতবে না বলতেই পারেন আপনি বলার কে বা আমি বলার কে জিতবে, কিন্তু এইটুকু তো বলতে পারেন জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। গোল গোল রিপোর্টিং, আসলে পরিবর্তনের গন্ধ পেয়েও যারা সেটা প্রকাশ্যে বলতে ভয় পাচ্ছেন, তাদের আর কি বা বলবো, করুণা ছাড়া তো আর কিছু করার নেই। বাংলা একটা পরিবর্তনের সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। এই যে প্রথম পর্যায়ে 152টা কেন্দ্রের ভোট হলো, অভিষেক, মমতাদি, তৃণমূলের মুখপাত্ররা মনের মাধুরী মিশিয়ে যার যেরকম দাবি করার করে যাচ্ছেন, কিন্তু দুগ্ধপাত্রে গোচনাটা ফেলে দিয়েছেন কেষ্টমণ্ডল।
কোনো বিজেপি নেতা কিছু বলতে হয়নি, কেষ্টমণ্ডল বলে দিয়েছে যে হারে ভোট পড়েছে এটা তৃণমূলের পক্ষের ভোট নয়। আগে কেষ্টমণ্ডলেরও ধারণা ছিল 152টার মধ্যে নাকি 125টা তৃণমূল পাবে। তো এখন সেই ধারণা তো তার নেই, উল্টে তার মনে হয়েছে 20-র নিচে নেমে যেতে পারে তৃণমূল। দেখুন, তৃণমূলের মুখপাত্র এই ধারণাটা কিভাবে করলেন আমি জানি না। 21 সালে এই 152টা কেন্দ্রে 59টা বিজেপি পেয়েছিল, তার মধ্যে উত্তরবঙ্গের 54টার মধ্যে 30টা। আরে 2021-এর থেকে 2026-এর অবস্থার তো অনেকটা পরিবর্তন হয়েছে। বিজেপির আসন সংখ্যা মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে 120 পেলে ওরা হর্স ট্রেডিং করবে, মানে তিনি 120 বিজেপিকে দিয়েই দিয়েছেন। খোকাবাবুর মুখে আর শোনেন 50-এর নিচে নামিয়ে আনবো? শোনেন না, কারণ ছেনমস্তানের মতো আস্ফালন করলে সত্যিটাকে তো আর চেপে রাখা যায় না। তাহলে অনুব্রত যে কথাটা বলেছেন, সোজাসাপটা বলেছেন, শুভেন্দু যে দাবি করেছেন সেই দাবির সঙ্গে অনেকাংশে মিলে যাচ্ছে। অমিত শাহ বলেছেন 110টা আসন পাবেন। প্রধানমন্ত্রী যেভাবে ফুরফুরে মেজাজে গঙ্গায় ভ্রমণ করলেন, পানিহাটিতে সভা করলেন, তারপরে দক্ষিণ 24 পরগনায় বারুইপুরের ওখানে সভা করলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে স্পষ্ট পরিবর্তন এখন সময়ের অপেক্ষা মাত্র। দ্বিতীয় পর্যায়ে যে 142টা কেন্দ্রে ভোট হবে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে, সেখানে তৃণমূলের শক্ত ঘাঁটি। 21-এর নির্বাচনে বিজেপি সেখানে খুব একটা সুবিধা করতে পারেনি, এবার কি পারবে? কিন্তু যে চোরাস্রোত বইছে, হ্যাঁ চোরাস্রোত বইছে, মানুষ চুপ করে আছে। মানুষ চুপ করে থাকার মানে শাসকের পক্ষে নয়। আর এই যে ভোট হচ্ছে এটা এসআইআর বিরোধী ভোট নয়। এসআইআর এর ফলে যারা ভোটাধিকার পেয়েছেন তারা দলে দলে বেরিয়ে ভোট দিচ্ছেন, ভোটাধিকার রক্ষা করছেন। এটাই তো আমরা চাই, এটাই তো গণতন্ত্রের উৎসব। এবং নির্বাচন কমিশন যে বন্দোবস্ত করেছে মানুষ তাতে আশ্বাস পাচ্ছেন। এই যে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি, আইপিএস অফিসার, ডায়মন্ড হারবার থানার, এই ডায়মন্ড হারবার পুলিশ জেলার এসডিপিও, ডায়মন্ড হারবার থানার আইসি, ফলতা থানার আইসি, উস্তি থানার আইসি সাসপেন্ড, শৃঙ্খলাভঙ্গের কারণে বিভাগীয় তদন্ত, আইপিএস অফিসারের রিপোর্টিং অথরিটি তো হোম মিনিস্ট্রি, সেখানে জানিয়ে দিয়েছে কমিশন। অর্থাৎ 7 লাখি খোকার কেন্দ্রে যে পুলিশ প্রশাসন এখনো অনেকটাই দলদাসের মতো কাজ করে সেটা নির্বাচন কমিশন টের পেয়েছে এবং ব্যবস্থাটা নিয়েছে। এবং নির্বাচন কমিশনের নিযুক্ত পুলিশ সুপার ডক্টর ঈশানী, তাকেও কিন্তু ভৎসনা করা হয়েছে যে অধস্তনদের উপর ঠিক মতো নিয়ন্ত্রণ করতে না পারায়। আরও অনেক পুলিশ অবজারভার আসছেন। দ্বিতীয় দফার ভোট প্রথম দফার ভোটের মতো করা কমিশনের কাছে চ্যালেঞ্জ। এখানে শাসক দাঁত নখ বার করবে, যেভাবে অতীতে তারা ভোট করত সেই পদ্ধতি অনুসরণ করার মরিয়া প্রচেষ্টা করবে। ইতিমধ্যেই উস্কানি দেওয়া শুরু হয়েছে। এই যে দুবরাজপুরে প্রথম দফার ভোটে সেন্ট্রাল ফোর্সের উপর ইট বৃষ্টি হলো, কারা করেছেন দেখেছেন আপনারা? দিদিমণি কি বলতেন? হাতা খুনতে নিয়ে মেয়েরা বেরিয়ে আসুন, কেন্দ্রীয় বাহিনী ভোট লুট করবে। এই যে উস্কানি, লাগাতার উস্কানি, এই উস্কানির ফসল হচ্ছে এই ধরনের ঘটনা। কমিশনকে বাড়তি সতর্কতা নিতে হবে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে 29 এপ্রিল দ্বিতীয় দফার ভোটে কলকাতার এই রকম আবহাওয়া থাকবে না, একটা কালবৈশাখীর সম্ভাবনা আছে, তাপমাত্রা নামবে, একটু স্বস্তি পাবেন মানুষ। নির্ভয়ে ভোট দিন, পহলে মতদান বাদ মে জলপান। প্রথম দফার রেকর্ডকে ছাপিয়ে যাওয়াই হচ্ছে দ্বিতীয় দফার চ্যালেঞ্জ। এবং নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ হলো প্রত্যেক বৈধ ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার যাতে প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা।
তারপর যা জনাদেশ হবে সবাইকে নত মস্তকে তা মানতে হবে। তখনই তো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। পিসিমনের স্বপ্ন খোকাবাবুর আস্ফালন নাকি অমিত শাহের দাবি, কোনটা মিলবে শেষ পর্যন্ত? জবাব দেবে চৌঠা মে। কিন্তু একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার, পরিবর্তনের একটা চোরাস্রোত বইছে। সেই চোরাস্রোতটা শেষ পর্যন্ত সুনামিতে পরিণত হবে না তো? যদি পরিণত হয় তাহলে অনেক বিশ্লেষকের হিসেব নিকেশ তালগোল পাকিয়ে যাবে।